কি রে, কেমন আছিস? ভালো আছি। তারপর বল, তোরা কেমন ঘুরলি সিমলায়? আমার তো কিছু কাজ ছিল বলে তোদের সাথে যেতে পারলাম না। আমি তো গল্প শুনবো বলে আসলাম। আর বলিস না, যা সব ঘটনা ঘটলো তা ভাবলে আমার গায়ে এখনো কাঁটা দিয়ে ওঠে। কেন রে, কি ঘটেছিল? আমায় বল, আজ আমার কোনো কাজ নেই, অনেক সময় আছে। তবে শোন, আমরা মানে আমি, অজয়, রাজ, রিয়া আর সুস্মিতা যখন সিমলায় পৌঁছালাম তখন অনেক রাত হয়ে যায়। আমরা থাকার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না। অনেক খুঁজেও আমরা কোন হোটেল পেলাম না। অবশেষে আমরা এক বিশাল বাংলো দেখলাম। আমরা বাংলোর কাছে গিয়ে দেখলাম বাংলোতে কেউ নেই। একটু অদ্ভুত লাগছিল, কিন্তু থাকার কোনো জায়গা পাচ্ছিলাম না বলে ওখানেই থাকার সিদ্ধান্ত নিলাম সবাই। তারপর? বলছি অত ব্যস্ত হোস না। বাংলোর ভিতর গিয়ে দেখলাম কি সুন্দর ভিতরটা। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই একবারও ভাবলাম না এই বাংলো কার, আদেও কেউ এখানে থাকে কিনা। আমরা দেখলাম ওখানে পাশাপাশি অনেকগুলো ঘর আছে। আমি, সুস্মিতা আর রিয়া একটা ঘরে শুয়ে পড়লাম, আর অজয় ও রাজ আমাদের পাশের ঘরে শুয়ে পড়ল। তোরা কিছু না জেনেই ওখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলি? হ্যাঁ, ওটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। তারপর কি হলো বল? প্রথম দিন রাতে তেমন কিছু হলো না। সকাল হয়ে গেল, আমরা সবাই নিচে নেমে এসে চা খাচ্ছিলাম আর নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কি ভালো হলো আমরা একটা থাকার জন্য বাংলো পেয়ে গেলাম, যেখানে মালিক কেউ নেই। অজয় বলল হয়তো থাকতেও পারে। তখন সুস্মিতা বলল যদি কোনো মালিক থাকতো তবে এতক্ষণে চলে আসতো। তারপর কি হলো? আমরা ঘুরতে বের হলাম, সবাই ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায়। আমরা আবার সেই বাংলোতে ফিরে এলাম, তখনও কেউ ছিল না বাড়িতে। আমরা নিশ্চিত হলাম যদিও এই বাড়ির মালিক থেকেও থাকে তবে সে এখানে থাকে না। আর আমরা নিশ্চিত হয়ে ঘরে চলে গেলাম। মানে আমি, সুস্মিতা, রিয়া আমাদের ঘরে, আর অজয়, রাজ ওরা নিজেদের ঘরে চলে গেল। আমরা আসার পথে খাবার খেয়ে এসেছিলাম, তাই গল্প করতে করতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 12টা বাজে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, দেখলাম দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে আমি নিজে দরজা দিয়েছি। আমি রাজ ও অজয়ের ঘরের বাইরে গেলাম, দেখলাম ওদের দরজা বন্ধ। আমি বুঝতে পারছিলাম না কি করে আমরা দরজাটা খুলল। আমি আবার আমার ঘরে ফিরে এলাম। এসে সুস্মিতা, রিয়াকে ডাকলাম, বললাম যে ওরা কি দরজা খুলেছিল, ওরা না বলল। তারপর? ওরা বিরক্ত হয়ে আমায় বলল আমি রাতের বেলা কি ওদের সাথে মজা করছি। ওরা আবার শুয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছিল না। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে উঠে সবাইকে বলি সব ঘটনা, কিন্তু ওরা আমার কথায় মজা করলো। ওরা আমায় বলল যে হয়তো হাওয়ায় দরজাটা খুলে গেছে, কিন্তু কেউ আমার কথাটাকে গুরুত্বই দিল না। আমি তো জানতাম দরজা কোনোমতেই খোলার ছিল না, কারণ আমি দরজা লক করেই শুয়েছিলাম। সবাই আবারও ঘুরতে বার হলাম। ওরা সবাই মজা করছিল। ঘোরার সময় কিন্তু আমার মনে একটা আতঙ্ক রয়ে গিয়েছিল। এভাবেই আবারও সন্ধ্যা হয়ে যায়। আমরা ফিরে আসি সেই অদ্ভুত বাংলাতে। আমরা বাইরে থেকে আমাদের রাতের ডিনার সেরে আবার যে যার ঘরে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। আবারও রাত 12টায় আমার ঘুম ভেঙে যায়। আমি কাউকে আর ডাকি না, কিছুক্ষণ জেগে থেকে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎই আমি অজয়ের গলা শুনতে পেলাম। ও চিৎকার করছে। আমার সাথে সাথে রিয়া ও সুস্মিতার ঘুম ভাঙে। আমরা সবাই ওদের ঘরের দিকে যাই, কিন্তু ঘরে গিয়ে দেখি অজয় নেই। আমি, সুস্মিতার, রিয়া আর রাজ নিচে গিয়ে দেখি অজয় কাচের গ্লাস ভেঙে ফেলেছে। আমরা সবাই জিজ্ঞাসা করলাম কি হয়েছে। প্রথম 5 মিনিট তো অজয় কোন কথাই বলতে পারছিল না। তারপর আস্তে আস্তে বলল ওর খুব জল পিপাসা পেয়েছিল, তাই ও নিচে আসে। ঘরে জল ছিল না বলে নিজে এসে যখন ও জলের গ্লাসটা হাতে নেয়, তখনও দেখে ওর সামনে থেকে কি একটা চলে গেল, যেটার বর্ণনা দিতে পারছিল না। অদ্ভুত এক হাওয়ার মতো। ওর কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু সুস্মিতা, রিয়া আর রাজ আবারও এটাকে ঠাট্টা ভাবল। ওরা কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে এইসব অদ্ভুত ঘটনা গুলো অস্বাভাবিক, কিন্তু আমি এবার পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিলাম। যেখানে কোনো গন্ডগোল তো আছেই। আমি বললাম কালই আমরা এখান থেকে চলে যাব, কিন্তু ওরা আমার আর অজয়ের কোন কথাই শুনলো না। ওরা বলল না, আমরা এখানে যতদিনের জন্য
ঘুরতে এসেছি ততদিনই থাকবো। আমি আর অজয় কিছু বললাম না, রাজি হয়ে গেলাম। তারপর কি হলো? তারপর আর কি, ওদের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি আর রাজ থেকে গেলাম। আজ আমরা ঠিক করলাম কোথাও ঘুরতে যাব না। ওরা বলল ঠিক আছে। আমরা আজ সারাটা দিন বাংলোতেই ছিলাম। সন্ধ্যা হতেই রাজ আমাদের উপর বিরক্ত হয়ে বলল যে কি হলো, কিছুই তো হলো না। এখানে কোন অস্বাভাবিক কিছু হচ্ছে না, তোরা একটু বেশি ভাবছিস। সুস্মিতা রিয়াও রাজের কথায় সায় দিল। এভাবেই আবারও রাত হয়ে গেল। আমরা সবাই শুয়ে পড়লাম। আজ আমার ঘুম ভাঙেনি, কিন্তু আজ 12টায় রাজের চিৎকারে আমরা সবাই নিচে যাই। গিয়ে দেখি অজয় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমরা সবাই তাড়াতাড়ি ওর মুখে চোখে জল দিলাম। ও জ্ঞান ফিরল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তখন ও বলল ওর ঘুম আসছে না, তাই ও একটু ছাদে গিয়েছিল। কিছুক্ষণ পর যখন নিচে আসছিল তখন অদ্ভুত কিছু শব্দ হচ্ছিল। ও ওই শব্দটাকে শুনতে পেয়েও গ্রাহ্য করল না। নিজের মনে ভাবলো হয়তো রাজার আমার কথা শুনে এইসব অদ্ভুত রকম মনে হচ্ছে। ও তারপরও নিচে আসে জল খাবার জন্য। এসে ওর চোখকে বিশ্বাস করতে পারে না। দেখে এক ভয়াবহ রূপ নিয়ে এক মহিলা ওর সামনে দাঁড়িয়ে। ওর হাত থেকে কাচের গ্লাস পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ওর এসব কথা বলা শেষ হওয়ার পরেই আমরাও সঙ্গে সঙ্গে সেই ভূতটাকে চোখের সামনে দেখি। তারপর কি হলো রে? তারপর ওই ভূতটা আমাদের দিকে এগিয়ে আসছিল। ও রিয়ার খুব কাছে চলে এসেছিল। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। হঠাৎ দেখি রাজ আমাদের সাথে নেই। ও যখন রিয়ার একদম সামনে চলে আসে তখন রাজ যিশুর এক মূর্তি নিয়ে সামনে চলে আসে। তখন ওই ভূতটা ছিটকে চলে যায় আমাদের থেকে। এসবের মধ্যে সুস্মিতা কখন বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়েও এক সাধু বাবাকে পায়। তারপর ও সাধু বাবাকে সব বলে এবং সাধু বাবা বাংলোতে আসেন এবং ওই ভূতকে বশ করে বলে তুই কে, কেন এদেরকে বিরক্ত করছিস। তখন ওই ভূতটা জবাব দেয় আমি এই বাড়ির মালকিন ছিলাম। কিছু লোক এই বাড়িটাকে কিনতে চায়, কিন্তু আমি এই বাড়িটাকে বিক্রি করতে চাইনি। তাই ওরা আমায় শেষ করে ফেলে আর এখানেই আমার সমাধি দিয়ে দেয়। আমার আত্মা মুক্তি পায়নি। হ্যাঁ, আমি আমার খুনিদের শেষ করেছি, কিন্তু আমার শান্তি এখনো হয়নি। আমি বাড়িতে কাউকে থাকতে দেব না। তখনই ওই সাধু বাবা আমাদের বলল তোমরা এখান থেকে চলে যাও, আমি এর ব্যবস্থা করছি। এরপর আমরা ফিরে আসি। বাবা, এত কিছু ঘটে গেল। ঠিক আছে, সাবধানে থাকিস, আজ আমি আসি।